আজকের গল্প ইরানী উপকথা। লেখক সুরেশচন্দ্র চক্রবর্তী। গল্পটির পাঠ এবং সামগ্রিক উপস্থাপনায় আমি ব্রতেন্দু চক্রবর্তী। একান্ন বৎসর বয়সে ইরান তুরানের বাদশাহ হুসেন শাহ যখন ৫৭ সংখ্যক বেগমের পানি পীড়ন করলেন, তখন কে জানত যে তাঁরই রাজপ্রাসাদে আরব্য উপন্যাসের নিছক রূপকথাগুলোর একটা এসে নিজের বাস্তবতা প্রমাণ করে যাবে। সে যাই হোক, বাদশাহ নতুন বেগমের পানি পীড়ন করে তার হারেমে পুরলেন। এদিকে সেই সঙ্গে সঙ্গে তার দরবারের আমির ওমরাহদের মধ্যে কেমন করে জানাজানি হয়ে গেল যে নতুন বেগমের মতো সুন্দরী ত্রিভুবনে নেই। অপ্সরীরা তো সব চিরযৌবনা, যা চিরদিনের, যার ক্ষয় বৃদ্ধি নেই, যা স্থির। তা হাজার সুন্দর হোক, কিন্তু তাতে মোহের অবসর নেই। ফুলগুলো ফুটে উঠে ঝরে যায় বলেই তো ওর সৌন্দর্য মুহূর্তের তরে নিবিড়তম হয়ে দেখা দেয়। সেই জন্যেই ওর মোহ অনন্তকালের। নতুন বেগমের ভোমরা রঙের রেশমি চুলের রাশ যে একদিন স্বর্ণের নুড়ি হয়ে উঠবে, তার আঙুরের রসে ভিজানো হিঙ্গুল রঙের ঠোঁট দুখানি যে একদিন শুকিয়ে চামড়ার মতো হয়ে উঠবে, তাজা ফুলের মতো গাল দুটো যে শুকনো পাতার মতো চুমড়ে যাবে, চোখের কোণ থেকে তড়িৎ ঢালাঢালি যে আর চলবে না, তার বুক যে আর দুলবে না, গ্রীবা যে আর হেলবে না, হৃদয় যে আর টলবে না, এই চিন্তাই যে হুসেন শাহকে চতুর্গুণ মাতিয়ে তুলেছে। সুতরাং অপ্সরী না, নতুন বেগমের সঙ্গে অপ্সরীর তুলনাই হয় না। অপ্সরী তো নয়ই, মানবীর মধ্যেও এমন রূপ আর কখনো সৃষ্টি হয়নি, আর ভবিষ্যতেও হবে কিনা সে বিষয়ে বাদশাহ হুসেন শাহের ঘোর সন্দেহ। কিন্তু আমির ওমরাহদের মধ্যে নতুন বেগমের রূপের কথা রটে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা আফসোসের কথাও জেগে উঠল। এমন সুন্দরী যে নতুন বেগম, যার দেহে বিশ্বকর্মা তার শ্রেষ্ঠ প্রতিভার ছাপ অঙ্কিত করে দিয়েছেন, যার তুল্য সুন্দরী শশাগড়া পৃথিবীতে নেই, অমরাবতীতে নেই, গন্ধর্ব লোকে নেই, তেমন রূপ একদিনের জন্যেও কারো নয়নগোচর হবে না। এই হচ্ছে তাদের আফসোসের কথা। তাদের মধ্যে দু একজন দার্শনিক ওমরাহ তাদের লম্বা শুভ্র দাড়িতে হাত বুলোতে বুলোতে গালিচার বুননো রঙিন ময়ূরগুলোকে নিরীক্ষণ করে করে বলতে লাগলেন, তা আসলে সৌন্দর্য জিনিসটা সকলের জন্যই হওয়া উচিত। বিশেষত রূপ দেখলে রূপের কোনো ক্ষতি নেই, অথচ দর্শকের মহালাভ। আমির ওমরাহদের কানাকানি বাদশাহ হুসেন শাহের কানে পৌঁছিতে বড় বিশেষ বিলম্ব হল না। হুসেন শাহ ছিলেন প্রজারঞ্জক রাজা, কাজেই আমির ওমরাহদের এই আফসোসের কারণ দূর করবার জন্যে ইচ্ছা করলেন। তাই মনস্থ করলেন যে নতুন বেগমের একখানি পূর্ণায়তন তসবির অঙ্কিত করিয়ে তার আম দরবারের বিশাল কক্ষে মসনদের পিছনে দেওয়ালের গায়ে ঝুলিয়ে দেবেন। বাদশাহ মনে মনে এই ব্যবস্থা ঠিক করেই তার প্রধান উজিরকে ডাকলেন। ফজলু খা পামিরের মাথার উপরকার বরফের মতন সাদা লম্বা দাড়ি হেলিয়ে এসে কুর্নিশ করে দাঁড়ালো। জাহাপনা। বাদশাহ বললেন, উজির, বর্তমানে এই শশাগড়া পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পীকে? উজির হাতের 5 আঙুল তার লম্বা দাড়ির মধ্যে চালাতে চালাতে স্মৃতিশক্তিটাকে উগ্র করে নিয়ে উত্তর করলেন, জাহাপনা,
বর্তমানে শশাগড়া পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পী হচ্ছে হিন্দুস্থানের কোশল রাজসভার চিত্রকর, নাম মৌকুল দেব। হিন্দুস্থানের নাম শুনে বাদশাহ মুহূর্তের জন্যে চিন্তান্বিত হলেন, যেন তার মনে কোনো সংশয় উদিত হয়েছে। কিন্তু তৎক্ষণাৎ যেন সে সংশয়ের একটা সমাধান করে বললেন, ফজলু খাঁ, কোশল রাজসভার চিত্রশিল্পী ইরান তুরানের বাদশার দরবারের তরফ থেকে ইস্পাহানে আমন্ত্রিত হোক। ফজলু খাঁ তার উষ্ণিস হেলিয়ে কুর্নিশ করে বললেন, এই প্রবল প্রতাপান্বিত সুজনের রক্ষক, দুর্জনের শাসক ইরান তুরানের বাদশাহ হুসেন শাহের যে আজ্ঞা। তার পরদিন পূব গগনে উষা সুন্দরী যখন আপনার অবগুণ্ঠন উন্মোচন করবেন কি করবেন না ভাবছিলেন, তখন ইস্পাহানের প্রশস্ত পাথর বাঁধা রাজপথ কাঁপিয়ে বাদশার পাঞ্জাঙ্কিত পত্র নিয়ে তুরুক সোয়ার কাবুলের পথে হিন্দুস্থান অভিমুখে যাত্রা করল। দ্রুতগামী অশ্বক্ষুরের খটাখট শব্দে নিদ্রিত নাগরিকেরা চকিত হয়ে উঠে বসল। বেলা হলে ইস্পাহানের বাজারে বাজারে রটে গেল যে হিন্দুস্থান থেকে চিত্রকর আসছে নতুন বেগমের তসবির আঁকবার জন্যে। বাদশাহ আমির ওমরাহদের নিয়ে তার খাস দরবারে বসেছিলেন। ইরান তুরানের সর্বশ্রেষ্ঠ কবি তায়েজ উদ্দিন সেদিন হেমন্ত সন্ধ্যার মতো করুণ কণ্ঠস্বরে বাদশাহ সমীপে সুন্দরী তরুণীর অশ্রুভেজা ব্যথিত কালো আঁখি তারার মতন একটা নবরচিত গজল সারেঙ্গি সহযোগে গান করছিলেন। গজল বলছিল, রূপোর দেয়ালি লেগেছে এমনি নিবিড় জ্যোৎস্না, যেন মনে হয় তা মুঠো বেঁধে দলা পাকিয়ে ঢিল ছোড়াছড়ি খেলা যায়। শিশির ভেজা পাতায় পাতায় জ্যোৎস্না ছলকে উঠে পিছলে পড়ছে। দূর এলবুর্জ পাহাড় তলির বুবুল্লা সব আর সেদিন ঘুমোতে যায়নি। তাদের গানের সুর ঘন জ্যোৎস্নার বুক চিরে চিরে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এমনই রাতে নিঠুরা পিয়ারি বাহুর বাঁধন আলগা করে কাউকে কিছু না বলে কয়ে কোন অজানার পথ ধরে কোথায় চলে গেল, কোথায় গেল। চারিদিকে মেঘে মেঘে ছেয়ে গিয়েছে কালো কালো মেঘ, বিদ্যুৎ বুকে করা মেঘ। এলবুর্জ পাহাড়তলির ময়ূরের দল পেখম তুলে নৃত্য করে করে তাদের কেকা রবে চারিদিক মুখর করে তুলেছে। বাড়ি ঝরতে আরম্ভ করল ঝড় ঝড় ঝড়, বিরাম নেই, বিরতি নেই। কতদিনকার অশ্রু, কোন অলকার, কোন অপসরীর, এমনি বাদল বুকের মধ্যে বসে বসে কে যে বিনিয়ে বিনিয়ে কাঁদছে। এমন দিন, তবুও পিয়ারি ফিরে এলো না, এলো না। সারেঙ্গির মিষ্টি সুরের সঙ্গে কবির মিষ্টি সুর মিলে গজলের ব্যথা ভরা কাহিনী বাদশার খাস দরবারের প্রশস্ত কক্ষের কোণে কোণে কোন হারিয়ে যাওয়া কাকে খুঁজে বেড়াতে লাগলো। যে আমির ওমরাহরা যুবক, তাদের কি একটা ব্যথার আনন্দে বুক ফুলে উঠল, টলে উঠল। বাদশার খুড়ো ৮০ বছর বয়সের বৃদ্ধ বৈরাম খাঁর পর্যন্ত কুয়াশা ঢাকা চোখ দুটো ছলছল করে উঠল। গান শেষ করে কবি সারেঙ্গি ও ছড়টা গালিচার উপরে নামিয়ে রাখলেন। চারিদিকে নিস্তব্ধতা, কেবল সদ্য সমাপ্ত গজলের সুর বাতাসের বুক চিরে চিরে আকাশের গায়ে গায়ে একটা রেশের চিহ্ন এঁকে দিয়ে দূর হতে দূরান্তরে চলে যেতে লাগল। মুহূর্ত ধরে যেন কারো নিঃশ্বাস প্রশ্বাসও পড়ছে না, এমনি নিবিড় নিস্তব্ধতা। তারপর দরবারের সবাই যেন হঠাৎ চমক ভেঙে জেগে উঠে সমস্বরে বলে উঠলেন, ক্যা বাত, ক্যা বাত, বহুত খুব, ক্যা বাত। বাদশাহ সস্মিত হাস্যে কবির দিকে ফিরে বললেন, তায়েজ, তোমার কাব্য সাধনা, সঙ্গীত সাধনা, যন্ত্র সাধনা সবই সার্থক। কবি তায়েজ তার বিনম্র শির আরো নত করে কি বলতে যাচ্ছিলেন, এমন সময় উজির ফজলু খাঁ প্রবেশ করে
বাদশাহ সমীপে নিবেদন করলেন, জাহাপনা, হিন্দুস্তান হতে কোশল রাজসভার চিত্রশিল্পী মৌকুল দেব, ইরান তুরানের বাদশাহ, দুর্বলের রক্ষক, দুর্জনের শাসক, প্রবল প্রতাপান্বিত হুসেন শাহের দরবারে হাজির। বাদশাহ বললেন, তাকে এইখানে নিয়ে আসা হোক। উজির তৎক্ষণাৎ বেরিয়ে গেলেন, আবার পরক্ষণেই ফিরে এলেন। সবাই দেখলেন তার সঙ্গে প্রবেশ করল এক অতি সুন্দর তরুণ যুবক। তার চোখ দুটোতে যেন বিদ্যুতের রেখা টানা, কুঞ্চিত কেশ গুচ্ছে গুচ্ছে এসে তার বলিষ্ঠ স্কন্ধ ছেয়ে ফেলেছে। অতি চিক্কণ গোঁফের রেখার চিহ্ন তার স্ফুটনোন্মুখ যৌবনের ঘোষণা করছে। আঙুলগুলো যেন ছবির মতো সুশ্রী। বাদশাহ বিস্ময় প্রকাশ করে বললেন, এই যুবক পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রকর? যুবক তার মাথা অবনত করল। উজির ফজলু খা উত্তর দিলেন, হ্যাঁ জাহাপনা। এমনি তরুণ বয়সে? জাহাপনা, এই প্রতিভা সুন্দরী তরুণের গলেই তার বড়মাল্য প্রদান করতে ভালোবাসেন। বাদশাহ প্রসন্ন দৃষ্টিতে শিল্পীর দিকে ফিরে বললেন, সুন্দর বিদেশি যুবক, চিত্রবিদ্যায় তোমার কতদূর পারদর্শিতা? যুবক উত্তর দিলে, জাহাপনা, কবি, চিত্রকর, গায়ক এদের পারদর্শিতার মাপযন্ত্র অন্যের কাছে। আমার যে কীরকম পারদর্শিতা তা আমি নিজে কেমন করে বলবো। তবে আমার অঙ্কিত চিত্রে হিন্দুস্থানের অনেক নৃপতি অনুগ্রহ করে সন্তোষ প্রকাশ করেছেন। বাদশাহ বললেন, শোনো যুবক, ইসলাম রমণী কোনোদিন বিধর্মী পুরুষের কাছে তার মুখাবরণ উন্মোচন করবে না, শাস্ত্রের নিষেধ। না দেখে তুমি তার আলেখ্য অঙ্কিত করতে পারবে? শিল্পী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলে, না দেখে কি করে ছবি আঁকা চলতে পারে জাহাপনা? বাধা দিয়ে বাদশাহ জিজ্ঞাসার সুরে বললেন, কেবল তার বর্ণনা শুনে এমন কবি কে আছে জাহাপনা, যে শব্দ, অর্থ ও সুর দিয়ে রক্ত, মাংস ও বর্ণকে এমনি করে মূর্তিমান করে তুলতে পারে, যা আবার রঙে ও তুলিতে পরিবর্তিত করা যেতে পারে? গৌরবান্বিত দৃষ্টিতে বাদশাহ উত্তর দিলেন, বিদেশি যুবক, আছে। ইরান তুরানের শ্রেষ্ঠ কবি, যার কণ্ঠ সুরে শরৎ উষার উজ্জ্বল আকাশ সান্ধ্য গগনের মতো ব্যথিত হয়ে ওঠে, হেমন্ত সন্ধ্যার করুণ রাগিনী বসন্ত উষার মতো হাস্যময় হয়ে ওঠে, যার সারেঙ্গির আলাপে প্রচণ্ড নিদাঘে বর্ষার শৈত্য আমন্ত্রণ করে আনে, শীতের শুভ্র মাটিতে সবুজ রং জাগিয়ে তোলে। যুবক, তুমি নিজেই বিচার করবে। বাদশাহ কবি তায়েজকে গান করতে আদেশ করলেন। সারেঙ্গির সুর আবার জেগে উঠল। সুরমা আঁকা চোখ পিয়ারি, সে কেমন চাতুরী, পিয়ারির দৃষ্টি সে বিদ্যুৎ, সে বিদ্যুৎ কেমন উজ্জ্বল, কেমন নিবিড়, কেমন তীব্র। সুরমা আঁকা চোখ পিয়ারি, সে কেমন চাতুরী। গান থামল। রইল শুধু একটা সূচি সূক্ষ্ম রেশের আধো লুপ্ত আধো সুপ্ত রণন। তরুণ চিত্রকর প্রশংসমান নেত্রে বললে, ইরান তুরানের কবি, হিন্দুস্থানের চিত্রকরের অভিবাদন গ্রহণ করুন। তারপর বাদশার দিকে ফিরে বললে, জাহাপনা, কবি তায়েজের ক্ষমতা অসাধারণ। কবি সুরে সুরে আমার তুলি চলবে, তার গানের সঙ্গে সঙ্গে নতুন বেগমের ছবি ফুটে উঠবে, তার চোখ জেগে উঠবে, গণ্ডে তার গোলাপ ফুটবে, হাতে তার চাপার কলি জাগবে, পায়ে তার রক্ত কমল বিকশিত হবে, তার ওড়না উড়বে, বেনি দুলবে। কিন্তু তার আত্মার কথা আমি বলতে পারবো না জাহাপনা। কবি তায়েজের সুরের সঙ্গে সঙ্গে নতুন বেগমের বাহিরকেই আমি দিতে পারবো, তার আত্মার সন্ধান আমি দিতে পারবো না। কেন শিল্পী? জাহাপনা, আত্মা যে সামনাসামনি দেখবার জিনিস, হাজার বর্ণনাতেও তার আসল পরিচয় নেই। শিল্পীর আত্মা দিয়ে নতুন বেগমের আত্মা স্পর্শ করতে না পারলে তার তুলির সঙ্গে তা কখনো ধরা পড়বে না। এ আত্মায় আত্মায় স্পর্শ
অনুবাদের ভিতর দিয়ে হতে পারে না জাহাপনা। আমি ছবি আঁকব, কিন্তু তাতে আত্মার সন্ধান করবেন না। বাদশাহ বলে উঠলেন, কিন্তু নতুন বেগমের যে দেহের চাইতে আত্মা সুন্দর, আত্মা সুন্দর বলেই তো তার দেহ সুন্দর। সেই আত্মাকে বাদ দিয়ে শুধু দেহের ছবি আঁকা যেন গন্ধ বাদ দিয়ে গোলাপ ফোটানো। কিন্তু ইসলাম রমণী বিধর্মীর কাছে কেমন করে মুখ খুলবে? উপায় কি? বাদশাহ তার দরবারের আমির ওমরাহদের দিকে তাকিয়ে উজিরকে সম্বোধন করে বললেন, ফজলু খাঁ, উপায় কি? ইরান সাম্রাজ্যের প্রধান উজির বিমনা হলেন। আমির ওমরাহরা পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলেন। সভা নিস্তব্ধ, চারিদিকে এতটুকু শব্দ নেই। সেই নিস্তব্ধতার মাঝে বৈরাম খাঁ তার সুদীর্ঘ শরীর নিয়ে উঠে দাঁড়ালেন। তারপর তার দীর্ঘোন্নত শরীর বেঁকিয়ে কুর্নিশ করে বললেন, জাহাপনা, উপায় আছে। নতুন বেগমকে বিধর্মীর সামনে মুখ খুলতে হবে না, তা একখানি দর্পণের সামনে করলেই চলবে। সেই দর্পণে প্রতিবিম্বিত নতুন বেগমকে দেখলেই শিল্পীর উদ্দেশ্য সফল হবে, শাস্ত্রও রক্ষা হবে, কর্ম ঠেকা থাকবে না। বৈরাম খাঁর কথা শুনে সবার বিষণ্ণ মুখ প্রসন্ন হয়ে উঠল। বাদশাহ প্রশংসমান নেত্রে ক্ষুল্লতাত বৈরাম খাঁর দিকে তাকিয়ে উজিরকে লক্ষ্য করে বললেন, ফজলু খাঁ, ক্ষুল্লতাত বৈরাম খাঁর যুক্তি গৃহীত হোক। দরবার ভাঙল। আমির ওমরাহরা বৈরাম খাঁর বুদ্ধিমত্তার প্রশংসা করতে করতে নিজ আবাসে ফিরলেন। দ্বারে দ্বারে পুরু রেশমি পর্দা, তারই পাশে পাশে উলঙ্গ কৃপান হাতে যমদূতের মতন কালো হাপসি খোঁজা। এখানে বুঝি ক্ষুদ্র মধুমক্ষিকাটিরও প্রবেশ করবার পথ নেই। এখানে বুঝি আর কোনো শব্দ নেই। কেবল দুধের মতো সাদা কঠিন পাথরের উপরে রক্তকমলের মতো রাঙা কোমল পা ফেলে চলে যাওয়া রূপসীদের নূপুর নিক্কণ। কেবল লীলায়িত তনুর ভঙ্গিতে ভঙ্গিতে তাদের জঙ্ঘা স্পর্শ সুখে বিহ্বল ঘাগরার খসখস শব্দ। কেবল তাদের কৌতুক উচ্ছ্বাস উদ্দীপ্ত হাসির ছন্দময় গিটকিরি। কেবল কত কত উৎস হতে উচ্ছ্বসিত গোলাপ জলের বিরতিহীন ঝরঝর শব্দ। এখানে বুঝি আর কোনো গন্ধ নেই। কেবল কত কত তরুণীদের নিঃশ্বাস বিচ্ছুরিত সুরভি। কেবল তাদের সুদীর্ঘ সুদীর্ঘ বেণী কুন্তল হতে উৎসারিত স্বপ্নময় গন্ধাবলেপ। কেবল তাদের সারা অঙ্গ হতে উৎসৃষ্ট এক আবেশময় আভাস। এখানে বুঝি আর কোনো রূপ নেই। কেবল সদ্য ফোটা গোলাপ রাশির স্তবক, কেবল ফুল্ল প্রস্ফুটিত চম্পক দলের উগ্রতা। মানুষ জীবনকে ধরে রাখতে পারে না, কিন্তু যৌবনকে ধরে রাখতে চায়। এমনি বাদশার হারেম। এখানে কত কত রূপসী তরুণীর কমল চোখের কোমল দৃষ্টি কুয়াশায় ঢেকে গেল। গ্রীবা আর হেলল না, চরণ আর চলল না, কিন্তু শেষ নেই। আবার কত কত নব নব তরুণী এসে তাদের রূপ যৌবন দিয়ে এখানটাকে ভরে তুলল। এমনি ইরান তুরানের বাদশার হারেম। সেই হারেমে কত কত দ্বারে, কত পর্দা সরিয়ে, কত কক্ষ অতিক্রম করে, কত হাপসি খোঁজার ক্রূর শার্দুল দৃষ্টির সামনে দিয়ে তরুণ শিল্পী বাদশাহ হুসেন শাহ ও উজির ফজলু খাঁর সঙ্গে প্রবেশ করল। হারেমে বিদেশি বিধর্মীর আভাস পেয়ে বেগমদের পোষা ময়ূরের দল একবার কেকা রবে যেন তাদের আপত্তি জানিয়ে দিল। তারপর হারেমের এক প্রান্ত হতে আরেক প্রান্ত পর্যন্ত জাদু মন্ত্র বলে নিমেষে যেন একটা পুরু নিস্তব্ধতার গালিচা বিছিয়ে গেল। চারিদিকে কেবল নিস্তব্ধতা। সেই নিবিড় নিস্তব্ধতার মাঝে কেবল গোলাপ বাড়ির ঝরঝর শব্দ। সেই নিস্তব্ধতার মাঝে বাদশাহ শিল্পী ও উজিরকে নিয়ে একটি প্রকাণ্ড কক্ষে প্রবেশ করলেন। কক্ষের এক পাশে দেওয়ালে গাঁথা এক সুবৃহৎ দর্পণ। একটা ক্রুদ্ধ চক্ষু
ঘোর রক্তবর্ণ সাটিনের মাঝখানে জড়োয়া কাজের একটা প্রকাণ্ড অর্ধচন্দ্র আঁকা পর্দায় আগাগোড়া ঢাকা। বাদশাহ, উজির ও শিল্পী তিনজনে এসে সেই দর্পণের সামনাসামনি কক্ষের অপর প্রান্তে দাঁড়ালেন। অদৃশ্য হস্তের টানে পর্দা সরে গেল। রত্নখচিত সিংহাসনে উপবিষ্ট নতুন বেগমের প্রতিবিম্ব দর্পণের গায়ে ফুটে উঠল। যেন মশিলিপ্ত অমাবস্যার অন্ধকারের বিরাট গহ্বর হতে শরৎ পূর্ণিমার লক্ষ চাঁদ সহসা এককালে জেগে উঠল। যেন কঠিন রসহীন প্রাণহীন পাষাণের বুক চিরে এককালে ফোটা বসরার গোলাপ ফুটে উঠল। যেন ঘোর অমানিসার পুঞ্জ মেঘের বুক চিরে বিদ্যুতের রেখা ফুটে অচঞ্চল হয়ে চারিদিক উদ্ভাসিত করে রাখল। বাদশাহ বললেন, শিল্পী, এই তোমার আলেখ্য। বাদশাহ শিল্পীর দিকে চোখ ফিরিয়ে কথা বললেও শিল্পীর কানে যায়নি। তার দৃষ্টি, বাদশাহ বুঝলেন, দর্পণে নিবদ্ধ শিল্পী মন্ত্রমুগ্ধ। বাহ্য জগৎ তার কাছে লোপ পেয়েছে। বাদশার ঠোঁট দুখানিতে একটা তৃপ্তির, একটা গৌরবের, যেন একটা বিজয়ের নিঃশব্দ হাসির রেখা অঙ্কিত হয়ে গেল। শিল্পীর দৃষ্টিতে কি ছিল? দর্পণে প্রতিবিম্বিত মূর্তির অবনত চোখ দুটি ধীরে ধীরে যেন মন্ত্রচালিত হয়ে উত্তোলিত হয়ে মন্ত্রমুগ্ধ শিল্পীর প্রতি নিবন্ধ হল। সেই চোখ দুটিতে বিস্ময়ের একটা ক্ষণিক প্রভা যেন মুহূর্তের জন্য খেলে গেল। তার আজীবন সংগোপিত অনন্ত গোপন আকাঙ্ক্ষা আকুলতার আড়াল থেকে দুটি তরুণ চোখ আর দুটি তরুণ চোখের সঙ্গে মিলিত হল। দর্পণের মূর্তি যেন তার রন্ধ্রে রন্ধ্রে একটা পুলক নিয়ে কেঁপে উঠল। শিল্পীর স্নায়ুতে স্নায়ুতে যেন একটা তড়িৎ প্রবাহ চারিয়ে গেল। তারপর নারীর দৃষ্টি অবনত হয়ে গেল। পুরুষের চোখে পলক পড়ল না। দর্পণের মসৃণ গায়ের উপরে মনে হলো কে যেন সিঁদুর ঢেলে দিল। অদৃশ্য হস্তের টানে পর্দায় দর্পণ আবার ঢাকা পড়ল। শিল্পী চমক ভেঙে জেগে উঠল। দেখলে চারিদিক যেন সন্ধ্যার মতো মলিন হয়ে উঠেছে। বাদশাহ বললেন, শিল্পী। তরুণ যুবক সংযত স্বরে বললে, জাহাপনা, আমি হিন্দুস্থানের রাজন্যবর্গের অনেক অন্তঃপুর মহিলাদের দেখেছি, কিন্তু এমন রূপ কখনো আমার নয়নগোচর হয়নি। স্মিত হাস্যে বাদশাহ বললেন, শিল্পী, যা চোখে দেখলে তাই যদি চিত্রপটে ফুটিয়ে তুলতে পারো তবে লক্ষ সুবর্ণ মুদ্রা তোমার পুরস্কার। জাহাপনা, আমাকে 6 মাস সময় দিন, আর আমি চাই একটি নির্জন নিভৃত স্থান, অতি নিভৃত, যেখানে বাইরের জগতের রাগ রঙ্গ হাসি অশ্রু আমার প্রাণে কোনো ঢেউই তুলবার সুযোগ পাবে না, যেখানে একান্তভাবে থাকবে আমি আর আমার আলেখ্য। বাদশাহ উজিরের দিকে ফিরে বললেন, ফজলু, মতি মঞ্জিলে শিল্পীর বাসস্থান নির্দিষ্ট হোক। তিনজনে হারেম ত্যাগ করলেন। আবার তরুণীদের কলকণ্ঠ ফুটে উঠল। তাদের হাস্যোচ্ছ্বাস কক্ষে কক্ষে রণিত হয়ে উঠল। কিন্তু সেদিন সেই হারেমে একটি নিভৃত কক্ষে একটি তরুণীর অন্তরে অন্তরে একটা নবীন স্বপ্নের আভাসে যে একটা নবতন্ত্রী বাজতে লাগল, তার সঙ্গে সেই তুচ্ছ প্রতিদিনকার উদ্দেশ্যহীন হাসি গানের কোনোই মিল রইল না। শশাগড়া পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রকর সে। দেশ বিদেশে কোটি কোটি নরনারীর মুখে মুখে তার নাম ফিরে বেড়াচ্ছে। কিন্তু সে নিজে এতদিন কোথায় ছিল? কোথায় আপন ভোলা হয়ে ঘুরছিল? কি জীবন সে এতদিন যাপন করেছে? কি জীবন! কোন একান্ত বাইরে বাইরে সে তুলি আর রং নিয়ে কেবল কি এক তুচ্ছ খেলা করে বেরিয়েছে। শিল্পী সে, কিন্তু এতদিন তার কাছ থেকে জীবনের অমৃতের উৎস এমনি করে গুপ্ত হয়েছিল যে তার অস্তিত্বের সন্দেহ মাত্র তার মনে জাগেনি।
তার তুলির মুখে কত কত সুন্দরীর ভোমরা কালো আঁখি তারা বিশ্ববিমোহিনী দৃষ্টি নিয়ে জেগে উঠেছে, আর তুলির সোহাগে সোহাগে কত কত তরুণীর হৃদয়ের উপরে অঞ্চল ঢাকা ভরা বুক আঁত আভাস নিয়ে মাথা তুলেছে। তার তুলির আদরে আদরে কত কত কমলের মতো হাত চাঁপার কলির মতো আঙুল নিয়ে ফুটে উঠেছে। কিন্তু তার পিছনে কি ছিল? আজ যে সে জানে যে তার পিছনে ছিল তার কেবল অপূর্ণতা আর অপূর্ণতা আর অপূর্ণতা। তার পিছনে ছিল না শিল্পী তার সবখানি নিয়ে, ছিল না শিল্পীর নিগূঢ় জীবনের নিবিড় চরম আনন্দের অনুভূতি, ছিল না শিল্পীর নিজেকে নিঃশেষে ঢেলে দেওয়া। সে কেমন করে কাটিয়েছে, কেমন করে এই অসম্পূর্ণতা নিয়ে, এই বিরাট শূন্যতা নিয়ে কেমন করে সে এতদিন ছিল? কেবল এই রং তুলি ও চিত্রপটের বিরাট ব্যর্থতা ভরা ব্যঙ্গ নিয়ে। হায়, তার আনন্দের উৎসটি এতদিন কে এমন করে নিষ্ঠুরভাবে তার অলক্ষ্য করে রেখেছিল? কিন্তু আজ তার কোন অন্তরের গোপন কক্ষে কোন একটা মণিমুক্তা খচিত বীণার স্বর্ণ তারে কার অদৃশ্য অঙ্গুলির স্পর্শ পড়ল। সেই স্পর্শে যে সুর বেজে উঠল, সেই সুরে তার আজ একই হয়ে গেল। একই বেদনা, একই আনন্দ, তা তো আজ তার বুঝবারও ক্ষমতা নেই। আজ যে কেমন তার বেদনা আর আনন্দ একেবারে ছড়িয়ে গেছে, দুটোকে আর তো আর আলাদা করার উপায় নেই। আজ যে কেমন তার মনে হচ্ছে বেদনা ও আনন্দ, আনন্দ ও বেদনা। মৌকুল, মৌকুল এতদিন কোন মরুভূমির মধ্যে পিপাসা নিবারণের জন্য ঘুরে ঘুরে মরছিলে? ওই যে নিগূঢ় গোপন বীণার তারে ঝংকার, কি ঐশ্বর্যময় সে ঝংকার! সেই ঝংকারের সঙ্গে সঙ্গে আজ এক নিমেষে সব নিবিড় অর্থপূর্ণ হয়ে উঠল। চোখে যে কিসের অঞ্জন লেগে গেল! এই ধরিত্রীর মাটিতে মাটিতে এত গান, এত সুখ, এত সৌন্দর্য। এই যে মতি মঞ্জিল, ওই যে তরু শ্রেণী, ওই যে কুসুম কুঞ্জ, ওই যে লতা বিজন, সব যেন কেমন উজ্জ্বল, কেমন সজীব হয়ে উঠল। শিল্পী, শিল্পী, তুমি এতদিন কোন অন্ধ করা অরণ্যে কেবল মুক্তির পথ খুঁজে মরছিলে? দুটি তরুণ চোখ আর দুটি তরুণ চোখ, তাদের মিলনে এমনি রহস্যের সৃষ্টি, এমনি অমৃতের উৎস, এমনি দিকে দিকে পুলক জেগে উঠল। আকাশে বাতাসে হিল্লোল খেলে গেল, জল স্থল রঙিন হয়ে উঠল। সে আজ ছবি আঁকবে নতুন বেগমের। নতুন বেগম? না না না, নতুন বেগম কে তাকে তো সে তেমন করে জানে না। তার সঙ্গে তো শিল্পীর কোনোই পরিচয় হয়নি। না না, সে নতুন বেগম নয়, ইরান তুরানের কেউ নয়, বাদশাহ হুসেন শাহের কেউ নয়, তার হারেমের কেউ নয়। সে যে শিল্পীর নিভৃত গোপন মনের মন্দিরের দেবী, যে কোমল স্পর্শে তার হৃদয় বীণায় মোহন রাগিনী বাজিয়ে তুলেছে। তার দৃষ্টি সম্পাতে তার হৃদয় পদ্ম প্রত্যেক দলটি নিয়ে যেন ফুটে উঠেছে। না না, সে নতুন বেগম নয়, ইরান তুরানের কেউ নয়। সে যে শিল্পীর নিভৃত গোপন হৃদয় মন্দিরের প্রণয়িনী, যার গণ্ড কপোল কণ্ঠ শিল্পীর দৃষ্টিতে লাজ লালিমার রক্তিম আভায় ছেয়ে গিয়েছে। যে শিল্পীর দৃষ্টি বিনিময়ে তার রন্ধ্রে রন্ধ্রে পুলক নিয়ে কেঁপে উঠেছে। না, সে বৃদ্ধ হুসেন শাহের নতুন বেগম নয়। সে যে চিরতারুণ্যের জীবন মন্দিরে যুগ যুগান্তরের সঙ্গিনী, তারই, কেবল তারই ছবি সে আঁকবে। নতুন বেগম, নতুন বেগম, নতুন বেগম বলে কেউ এই পৃথিবীতে নেই, নেই, নেই। এই ব্রহ্মাণ্ডে ইরান তুরান বলে কোনো স্থান নেই, বাদশাহ হুসেন শাহ বলে কোনো ব্যক্তি নেই, তার হারেম বলে কোনো কারাগার নেই, সেখানে নতুন বেগম বলে কোনো বন্দিনী নেই। আছে শুধু অনন্ত শূন্য, অনন্ত অবসরের মাঝে দুটি তরুণ তরুণী, দুটি প্রেমিক প্রেমিকা। আছে শুধু দুটি হৃদয়, চারটি আঁখি, একটি অনন্তকালের নিবিড় চুম্বন। এই, আর কিছুই নয়। কেবল তারই ছবি সে আঁকবে। যে ছবি সে আঁকবে কেবলই কি তুচ্ছ রং দিয়ে? তুচ্ছ
রং দিয়ে, তার হৃদয় শোণিতের বিন্দুতে বিন্দুতে যে আলেখ্যের প্রত্যেক অনুপরমাণু প্রাণ পাবে, তার নিঃশ্বাসে নিঃশ্বাসে যে তার অঙ্গ প্রত্যঙ্গ জেগে উঠবে, তার আত্মার স্পর্শে স্পর্শে তার চিত্রপটে ফুটে উঠবে তুচ্ছ তুলিয়ার রং। না, শিল্পী এক মনে মতি মঞ্জিলে ছবি আঁকতে লাগল। ধীরে ধীরে তার কাছে বাহ্য জগৎ লোপ পেয়ে গেল। মতি মঞ্জিল, তার বিস্তীর্ণ উদ্যান, বিশাল তরু শ্রেণী, নিবিড় লতা বিতান সব অদৃশ্য হয়ে গেল। রইল শুধু তার চোখের সামনে একটি তরুণীর মূর্তি, কুন্তল যার নিবিড়, দৃষ্টি যার গভীর, বক্ষে যার ইঙ্গিত, কক্ষে যার সঙ্গীত, জঙ্ঘা যার বিরহ কাতর, চরণ যার নিগর বাঁধা। শিল্পী এক মনে ছবি আঁকতে লাগল। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। গোধূলির স্বর্ণে স্বর্ণে পশ্চিম আকাশে গৈরিক ওড়না উড়িয়ে পূরবী রাগিনী বেজে উঠেছে। বাদশাহ হুসেন শাহ ফজলু খাঁকে সঙ্গে নিয়ে মতি মঞ্জিলে এসে উপস্থিত হলেন। শিল্পীকে বললেন, শিল্পী, তোমার 6 মাস শেষ। শিল্পী আভূমি প্রণত হয়ে উত্তর দিলে, জাহাপনা, আলেখ্য শেষ। বাদশাহ বললেন, আজ হিন্দুস্থানের চিত্রকরের ক্ষমতা কত দূর, তার বিচার হবে শিল্পী। শিল্পী বিনম্র শিরে বহু কক্ষ অতিক্রম করে বাদশাহ ও উজিরকে মতি মঞ্জিলের নিভৃততম অংশে একটি কক্ষে নিয়ে এলো। গোধূলি লগ্নে কক্ষের মধ্যে আঁধার হয়ে এসেছে। শিল্পী রৌপ্য দীপদানে 2টি দীপ জ্বালিয়ে তার চিত্রপটের দুপাশে রক্ষা করল। চিত্রপটের উপরে পর্দা ঢাকা। পর্দা ঢাকা চিত্রপটের সামনে এসে বাদশাহ ও উজির দাঁড়ালেন। শিল্পী ধীরে ধীরে চিত্রপটের উপর থেকে পর্দা সরিয়ে নিয়ে এক পাশে এসে দাঁড়াল। বাদশার কোষের অসি ঝনঝন করে বেজে উঠল। তার হাতের আকর্ষণে খাপ থেকে তা অর্ধেক বেরিয়ে এলো। শিল্পী তৃপ্তির হাস্যে শান্ত স্বরে বললে, জাহাপনা, এ আলেখ্য মাত্র। ইরান তুরানের বাদশাহ লজ্জিত হয়ে তরবারি আবার খাপে পুরলেন। কণ্ঠ হতে বহুমূল্য মণিহার খুলে শিল্পীর গলায় পরিয়ে দিলেন। তারপর বাদশাহ আর উজির দুজনে বিস্ময় বিস্ফারিত চোখে আলেখ্যের দিকে তাকিয়ে রইলেন। এ তো রং দিয়ে আঁকা ছবি নয়, এ যে মূর্তিমান রক্ত মাংসের শরীর। কে বলবে নতুন বেগম আজ বাদশাহ হুসেন শাহের হারেমে? সে আজ মতি মঞ্জিলের একটি নিভৃত কক্ষে রত্নখচিত সিংহাসনে উপবিষ্টা। প্রথম বিস্ময়ের কথঞ্চিত উপশমে বাদশাহ বললেন, শিল্পী, তোমার শক্তি অলৌকিক, ঐশ্বরিক। 1,00,000 সুবর্ণ মুদ্রার পরিবর্তে 5 লক্ষ তোমার পুরস্কার। হিন্দুস্থানের রাজারা না বলে ইরান তুরানের বাদশাহ গুণের আদর করতে জানে না। আর শিল্পী, কাল প্রাতে অনুচর বর্গ নিয়ে কোতোয়াল আসবে আলেখ্য রাজপ্রাসাদে স্থানান্তরিত করবার জন্যে। সেজন্য প্রস্তুত হয়ে থেকো। শিল্পী, তুমি নতুন বেগমের ছবি আঁকোনি, দ্বিতীয় নতুন বেগমের সৃষ্টি করেছ। বাদশাহ ও উজির মতি মঞ্জিল ত্যাগ করলেন। ওহ, প্রলয়! মুহূর্তের মধ্যে শিল্পীর পায়ের নিচেকার কক্ষতল প্রলয় ঘূর্ণনে ঘুরতে লাগলো। কক্ষের আসবাব সব তার চোখের সম্মুখে যেন মত্ত হয়ে নাচতে লাগলো। চারিদিকের দেওয়াল যেন দুলতে লাগলো। দীপ দানে দ্বীপ যেন মরণাহত মানুষের হাসির মতো বিভৎস হয়ে উঠল। শিল্পী টলতে টলতে চিত্রপটের সামনে মেঝের উপরে বসে পড়ল। স্বপ্ন, স্বপ্ন, সব স্বপ্ন। আপনার চারিদিকে স্বপ্নের জাল বুনে এতদিন কি প্রবঞ্চনার মাঝেই না সে এই 6 মাস কাটিয়েছে। কোথায় সে? কে সে? মিথ্যা, মিথ্যা, সব মিথ্যা। তার চাইতে অনেক বেশি সত্যি, 1,00,000 কোটি গুণ সত্যি, ভয়ঙ্কর রূপে সত্যি এই ইরান তুরানের বাদশাহ হুসেন শাহ, হুসেন শাহের হারেম, আর সেই হারেমে বন্দিনী নতুন বেগম। সত্যি, সত্যি, নিষ্ঠুরভাবে সত্যি, মৃত্যুর মতো সত্যি। সেই হুসেন শাহের রাজপ্রাসাদে এই আলেখ্য
স্থানান্তরিত হবে কাল, একটিমাত্র রজনীর অবসানে। এই আলেখ্য, যে আলেখ্যের প্রতি অণুতে অণুতে তার অস্তিত্ব বিছিয়ে আছে, যে আলেখ্য মাসে মাসে, দিনে দিনে, নিমেষে নিমেষে আপনার প্রত্যেক চিন্তাটি দিয়ে, প্রত্যেক বিশ্বাসটি দিয়ে, প্রত্যেক ইচ্ছাটি দিয়ে, প্রত্যেক আকাঙ্ক্ষাটি দিয়ে সে জাগিয়ে তুলেছে একজনের একটিমাত্র কথায় চিরদিনের জন্যে তার কাছ থেকে অপসারিত হবে। বাদশার আম দরবারে এই আলেখ্য ঝুলবে লক্ষ লোকের চোখের তৃপ্তির জন্যে। তার জন্যে রইবে শুধু লক্ষ কণ্ঠে অজস্র বাহবা। শিরা হতে বিন্দু বিন্দু করে রক্ত চুইয়ে বাহবা লাভ? না না, চাইনে বাহবা, চাইনে লক্ষ, 10 লক্ষ, কোটি লক্ষ সুবর্ণ মুদ্রা। আমায় ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও কেবল এই আলেখ্যখানা। বাতুল, বাতুল, এই আলেখ্য কোথায় তোর মানসী, কোথায়? ওরে শিল্পী, ওরে মূর্খ মৌকুল, এই আলেখ্য তোর মানসী হুসেন শাহের অন্তঃপুরবাসিনী, যে প্রত্যেক নিমেষটিতে বাদশার সূর্যের আলোর পর্যন্ত যার মুখ দেখবার অধিকার নেই। এই আলেখ্য কেবল রং আর রং, অতি জড়ো, জড়ো, জড়ো। না না, কে বললে জড়ো? ওরে নাস্তিক, ওই যে বুক দুলছে নাকি? ওই যে চোখের পাতায় অশ্রুবিন্দু কাঁপছে, ওই যে ঠোঁট দুখানি পাংশু হয়ে উঠল, জড়ো? নয় নয়, কিছুতেই নয়। ওই যে নিঃশ্বাসে বুক দমে গেল, ওই যে ঘাগরার প্রান্তটা কেঁপে উঠল নাকি? পাগল, পাগল, এ যে একেবারেই জড়ো, শক্তিহীন, গতিহীন, ইচ্ছাহীন। শিল্পী উদ্ভ্রান্ত দৃষ্টিতে সেই কক্ষতলে বসে আলেখ্যের দিকে অনিমেষ চোখে চেয়ে রইল। ওই ঠোঁট দুখানি যদি একবার, কেবল একবার মাত্র নড়ে ওঠে, একবার মাত্র ডাকে শিল্পী, ওই চোখের তারা দুটি যদি কেবল একটি মাত্র নিমেষের জন্যে চঞ্চল হয়ে ওঠে, যদি 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 আহ আহ, কি নিষ্ঠুর শানিত তরবারির এতটুকু স্পর্শে তার সূক্ষ্ম কোমল স্বপ্নের চাল একেবারে ছিন্ন ভিন্ন হয়ে অদৃশ্য হয়ে গেল, হাওয়ায় মিলিয়ে গেল। শিল্পী নিস্তব্ধ হয়ে বসেই রইল। দণ্ডের পর দণ্ড কেটে যেতে লাগল। সন্ধ্যার আঁধার ধীরে ধীরে নিবিড় কালো হয়ে উঠল। মতি মঞ্জিলের বৃক্ষে বৃক্ষে পাখির ডাক সব নীরব হয়ে গেল। দণ্ডে দণ্ডে প্রহর কাটতে লাগল। শিল্পী ক্লান্ত দেহ, ক্লান্ত মন নিয়ে ধীরে ধীরে কখন নিদ্রাভিভূত হয়ে গালিচার উপর টলে পড়ল তা জানলও না। এদিকে মধ্য রজনীর নীরবতাকে মুখরতায় ভরিয়ে দিয়ে বাদশাহ হুসেন শাহর হারেমে মহা উৎসব চলছে। সহস্র দীপালোক রাত্রির অন্ধকার দূর করছে, অথচ সবই কেমন রহস্যময়, আভাসময়, ইঙ্গিতময়। বেলোয়ারি ঝাড়ের ঠুংঠাং, বলয় কঙ্কনের ঋণিঠিনি, নূপুর নিক্কনের ঋণিঝিনি, কত কত রূপসী তরুণী হীরে মণি মুক্তা জহরতে ভূষিত। কি নিষ্ঠুর উৎসব, কি নির্মম এই অসংখ্য তরুণীদের একটি বৃদ্ধকে ঘিরে তাদের আশা, আকাঙ্ক্ষা, স্বাদ, আহ্লাদের সমাপ্তি। না জানি ওই চটুল চাহনির পিছনে কত শত দীর্ঘ নিঃশ্বাস সংগোপিত। প্রবল প্রতাপশালী হুসেন শাহ, বিরাট ব্যর্থতার বিনিময়ে কিছু দান করবার ক্ষমতা তোমার হাতে নেই। নতুন বেগম গান গাচ্ছিল, কি করুণ, কি কোমল সে সুর, যেন তার আঁখির পাতে বিশ্বের অশ্রুরাশি থমকে আছে। কিন্তু গান আর শেষ হলো না। সহসা নতুন বেগম দুহাতে বুক চেপে গালিচার ওপর লুটিয়ে পড়ল। তার মুখ পাংশুবর্ণ হয়ে গেছে, চোখের তড়িৎ মলিন হয়ে গেছে। বাদশাহ হুসেন শাহ চক্ষের পলকে এসে নতুন বেগমের পার্শ্বে নতজানু হয়ে বসলেন। দেখলেন নতুন বেগম অতি কষ্টে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে। বাদশাহ শঙ্কিত কণ্ঠে ডাকলেন, পিয়ারি। বেগমের শ্বাস ফুরিয়ে এলো, আর কোনো কথা ফুটল না। তৎক্ষণাৎ বাঁদিরা ধরাধরি করে নতুন বেগমকে কক্ষান্তরে নিয়ে গেল, শয্যায় শায়িত করে দিলে। প্রতি মুহূর্তে তার শ্বাসকষ্ট উত্তরোত্তর বর্ধিত হতে লাগল। হাকিমের জন্যে লোক প্রেরিত হল।
কিছুক্ষণের মধ্যেই নতুন বেগমের যেন নিঃশ্বাস প্রশ্বাসের কষ্টের কতকটা উপশম হল। তার মুখ থেকে ধীরে ধীরে যন্ত্রণার চিহ্ন দূরীভূত হয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে নতুন বেগম ধীরে ধীরে চোখ দুটি নিমীলিত করল। ধীরে ধীরে তার রঙিন ঠোঁটে রঙিনতর একটা হাসির রেখা অঙ্কিত হয়ে গেল। হাকিম এলেন, নতুন বেগমের নাড়ি স্পর্শ করলেন। একটা বিস্ময়ের ক্ষণিক আভা তার চোখ দুটোতে খেলে গেল। আত্মসম্বরণ করে তিনি আবার দ্বিগুণ মনোযোগের সঙ্গে নাড়ি অনুভব করলেন। তারপর ধীরে ধীরে হাতখানিকে শয্যায় নামিয়ে রাখলেন। গম্ভীর কণ্ঠে হুসেন শাহের দিকে ফিরে বললেন, ইরান তুরানের প্রবল পরাক্রান্ত বাদশাহ জাহাপনা নতুন বেগম এই নশ্বর জগৎ ত্যাগ করে বেহেস্তের পথে যাত্রা করেছেন। বাদশার মুখ দিয়ে কথা সরল না। শিল্পী স্বপ্ন দেখছিল। হিমাদ্রির কোন গহন গভীর নির্জন গুহায় এক মনে সে আপনার মানসীর ছবি আঁকছিল। দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর সে অনাহারে অনিদ্রায় ছবি আঁকছিল। সহস্র বৎসর পরে তার ছবি আঁকা যেন শেষ হল। তখন শিল্পী সভয়ে দেখলে এ তো আর কেউ নয়, এ যে নতুন বেগম। দেখতে দেখতে গিরি গুহা পরিবর্তিত হয়ে মতি মঞ্জিল হয়ে গেল। হতাশায় শিল্পী তার অঙ্কিত আলেখ্যের সামনে লুটিয়ে পড়ল। শিল্পী দেখলে ছবিতে আঁকা ওড়না যেন একটু কেঁপে উঠল। আলেখ্যের চোখের পাতা মিটমিট করে উঠল, চোখের তারা উজ্জ্বল হয়ে উঠল, ঠোঁট দুটো নড়ে উঠল। ধীরে ধীরে আঁকা মানসী মূর্তি চিত্রপট থেকে কক্ষতলে নেমে পড়ল। তার কানে এসে বাজল, শিল্পী। শিল্পী ঘুম থেকে চমকে উঠল। জেগে দেখলে তার সামনে দাঁড়িয়ে এক তরুণী। স্তিমিত নতুন আলোকে তার মুখ দেখলে ভয়ে বিস্ময়ে তার মুখ থেকে বেরিয়ে পড়ল, নতুন বেগম। স্বপ্নময়ী বললে, শিল্পী, নতুন বেগম মরেছে। আমি তোমার প্রণয়িনী, এসো, রাত আর বেশি নেই। নিমেষে শিল্পীর ঘুমের ঘোর কেটে গেল। তার দেহের প্রত্যেক অণু পরমাণু জাগ্রত হয়ে উঠল। তার শিরায় শিরায় তড়িৎ চারিয়ে গেল। এ তো স্বপ্ন নয়, এ যে সত্যি, অতি সত্যি। তৎক্ষণাৎ তরুণ যুবক উঠে দাঁড়ালো, তরুণীর হাত ধরে বাইরে এলো। রজনীর শেষ শুক তারা পূর্ব গগনে জলজল করছিল। সেই শুক তারার আলোকে আলোকে প্রেমিক প্রেমিকা হাত ধরাধরি করে দূর দিগন্তে কোথায় মিলিয়ে গেল। মানুষের হাজার শোক হোক, রাজার রাজকার্য বন্ধ থাকে না। দিন বাদশাহ হুসেন শাহ কোতোয়ালকে মতি মঞ্জিল থেকে নতুন বেগমের তসবির আনবার জন্য পাঠালেন। কোতোয়াল অনুচর বর্গ নিয়ে মতি মঞ্জিল উদ্দেশ্যে চললেন। যথাসময়ে ফিরে এসে বাদশাহ সমীপে নিবেদন করলেন, জাহাপনা, মতি মঞ্জিলে শিল্পীর সাক্ষাৎ পাওয়া গেল না। বাদশাহ বিস্মিত হলেন। উজিরকে সঙ্গে নিয়ে মতি মঞ্জিল উদ্দেশ্যে যাত্রা করলেন। এসে দেখলেন শিল্পী অদৃশ্য। শিল্পী যে কক্ষে ছবি আঁকছিল সেই কক্ষে দুজনে প্রবেশ করলেন। দেখলেন কেউ কোথাও নেই। আপনার স্থানে পর্দা ঢাকা চিত্রপট, তার দুপাশে রজতা ধারে তৈলহীন প্রদীপ দুটিতে সলতের ভস্মাবশেষ। বাদশাহ চিত্রপট দেখে হৃষ্ট হলেন। বললেন, উজির, চিত্রকর না থাক, চিত্রপট রয়েছে, তাই আমাদের যথেষ্ট। চিত্রকর যদি পুরস্কার প্রত্যাশা না করে সে দোষ ইরান তুরানের বাদশার নয়। বলতে বলতে তিনি চিত্রপটের পর্দা অপসারিত করলেন। বাদশার মুখের কথা মুখেই মিলিয়ে গেল। দুজনে মন্ত্রমুগ্ধের মতো ছবির দিকে তাকিয়ে রইলেন। চিত্রপটে রত্ন খচিত সিংহাসন যেমন আঁকা ছিল তেমনই আছে, কিন্তু তার উপরকার নতুন বেগমের চিহ্ন মাত্র নেই। রত্ন সিংহাসনের রত্নগুলো যেন প্রাণ পেয়ে জ্বলজ্বল করছে।